প্রতিটা বাঙালি মানুষেরই সমুদ্র ভ্রমণ যেমন শুরু হয় দীঘা বা পুরী দিয়ে, পাহাড় ভ্রমণ সেইরকম শুরু হয় ওয়েস্ট বেঙ্গলের একমাত্র জাঁকজমক হিল স্টেশন দার্জিলিং দিয়ে। দারুণ সুন্দর সুন্দর চা বাগান, ওয়াটারফলস, লেক, মন্দির, মনেস্ট্রি, 150 বছরেরও বেশি পুরানো সেই স্টিম ইঞ্জিনের টয় ট্রেন, পাহাড়ি চিড়িয়াখানা, মিউজিয়াম, আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা, কত কিছুই না দেখার আছে আমাদের এই দার্জিলিংয়ে। এই দার্জিলিং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কত খরচ হতে পারে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতেই পাবেন। তো চলুন শুরু করা যাক। কলকাতা থেকে রাতের একটি ট্রেন ধরে রওনা দিন শিলিগুড়ি বা এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনের টিকিট না পেলে আপনি বাসেও যেতে পারেন। কিছু ভালো ট্রেনের নাম এবং নম্বর ডিসপ্লেতে দিয়ে দিলাম। দার্জিলিং যাওয়ার সব থেকে ভালো ট্রেন হলো দার্জিলিং মেল। সকাল সকাল শিলিগুড়ি বা এনজেপি স্টেশন পৌঁছে রওনা দিন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার প্রধানত দুটি রাস্তা আছে। প্রথমটি হলো ভায়া কার্শিয়াং রুট, যেই রাস্তায় দার্জিলিং পৌঁছাতে অনেকটাই কম সময় লাগে। এনজেপি থেকে ভায়া কার্শিয়াং দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 68 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টার মতো। দ্বিতীয়টি হলো ভায়া মিরিক রুট, দূরত্ব পড়ে প্রায় 105 কিলোমিটারের মতো। এই রাস্তায় দার্জিলিং পৌঁছাতে বেশি সময় লাগে ঠিকই, কিন্তু এই রাস্তায় দার্জিলিং যাওয়ার পথে দেখা যায় টোটাল 8টি দারুণ সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে পুরো মুগ্ধ করে তুলবে। রাস্তার চারিদিকে লম্বা লম্বা পাইন ফরেস্ট আর সবুজ ঢেউ খেলানো চা বাগান। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে এবং পাহাড় শুরু হওয়ার জাস্ট আগের মুহূর্তে পড়বে আমাদের প্রথম ভিউ পয়েন্ট পানিঘাটা। এখানে ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী এবং দূরে দেখতে পাওয়া যায় লম্বা লম্বা সবুজ পাহাড়। লোকাল লোকেদের কাছে এটি একটি খুবই জনপ্রিয় পিকনিক স্পটও বটে। ওখান থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই পড়বে তিংলিং ভিউ পয়েন্ট। পাহাড়ের পর পাহাড়, সবুজ চা বাগান, আর সেই চা বাগানের মধ্যে দিয়ে কালো আঁকাবাঁকা রাস্তা। আকাশ পরিষ্কার থাকলে দারুণ সুন্দর একটি ভিউ পাওয়া যায় এখান থেকে। এই তিংলিং ভিউ পয়েন্টের পাশেই লেখা আছে আই লাভ মিরিক। আই লাভ মিরিক দু জায়গাতে লেখা আছে, মিরিক লেকের ওখানে এবং এই তিংলিং ভিউ পয়েন্টে। তারপর ছোট্ট একটি মিরিক মার্কেটের উপর দিয়ে পৌঁছে যান মিরিক লেকে। মিরিক লেকে যাওয়ার পথেই পড়বে শপিং করে নেওয়ার অনেক দোকানদানি। লেকের ধারে একটি ছোট্ট সাজানো গোছানো পার্কও আছে। আপনি চাইলে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরটা ঘুরেও দেখে নিতে পারেন। 5000 ফুট উচ্চতায় অবস্থিত বিশাল বড় এই লেকে আপনি চাইলে বোটিংও করতে পারেন। আপনি কিছু টাকার বিনিময়ে এখানে ঘোড়ার পিঠেও চাপতে পারেন। মিরিক লেকের ওই পারে পাইন ফরেস্টের মাঝখানে লেখা আছে আই লাভ মিরিক, যার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে আপনার দারুণ সুন্দর লাগবে। আপনি চাইলে এখানের কোনো একটি রেস্টুরেন্টে আজকের লাঞ্চটি সেরে নিতে পারেন। মিরিক লেক দেখার পর গাড়ি যত সামনের দিকে এগোতে থাকবে সবুজ পাহাড়ি চা বাগানে চারিদিকটা ততই ভরে উঠবে। তারপর এসে উপস্থিত হবেন আজকে আমাদের চতুর্থ ভিউ পয়েন্টে গোপালধারা টি স্টেট বা গোলপাহাড়ি ভিউ পয়েন্টে। এইখানের প্রত্যেকটি পাহাড়ি যেন গোল গোল আর পাহাড়ে মোড়া সবুজ চা বাগান, আর সেই চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা সবুজ ঝাউ গাছ। এই মিরিক রোডের 8টি ভিউ পয়েন্টের মধ্যে আমার মতে সব থেকে বেস্ট ভিউ পয়েন্ট এটি। তারপর গাড়িতে করে চলে আসুন নেপাল বর্ডারে। আপনার পরিচয়পত্র দেখিয়ে আপনি নেপালের কিছুটা অংশে প্রবেশও করতে পারেন। আপনি চাইলে নেপালের এক্সট্রা গাড়ি ভাড়া করে নেপালের পশুপতি মার্কেটও ঘুরে আসতে পারেন। তারপর ঘন সবুজ কুয়াশা মাখা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে পৌঁছে যাবেন সীমানা ভিউ পয়েন্টে, যেখান থেকে আপনি ইন্ডিয়াতে দাঁড়িয়ে থেকে নেপালের কিছু ঘরবাড়ি এবং পাহাড় দেখতে পাবেন। তারপর পড়বে জোরপোখরি, প্রায় 7000 ফিট উচ্চতায় অবস্থিত। রাস্তার একেবারে ধারে একটি ছোট্ট লেক, যে লেকের মাঝখানে করা আছে পঞ্চমুখী সাপের একটি মূর্তি।
এবং এই লেকটিকে কেন্দ্র করে একটি ছোট্ট পার্কও করা আছে। তারপর সুখিয়াপগড়ি বাজারের ওপর দিয়ে চলে আসবেন আজকের দিনের অষ্টম এবং দার্জিলিংয়ের জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পটে, যার নাম লেপচা জগৎ। এই লেপচা জগতে অনেক হোমস্টেও আছে, আপনি চাইলে নাইট স্টেও করতে পারেন। চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা এই লেপচা জগৎ। এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটু ট্রেক করে একটি ভিউ পয়েন্টেও যাওয়া যায়, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তারপর ঘুম স্টেশন দার্জিলিং স্টেশনের ওপর দিয়ে চলে আসুন দার্জিলিং। এনজিপি বা শিলিগুড়ি থেকে 8টি ভিউ পয়েন্ট দেখতে দেখতে ভায়া মিরিক পথে দার্জিলিং আসতে আপনার 6-7 ঘন্টার মতো লেগে যেতে পারে। এইবার দার্জিলিংয়ে হোটেল নেবেন কোথায়? দার্জিলিং স্টেশনের কাছে যদি হোটেল নেন, হোটেল ভাড়া একটু কম পড়বে, কিন্তু এখান থেকে ম্যালের ডিস্টেন্স অনেকটাই বেশি, সেই জন্য প্রেফার করবেন দার্জিলিং ম্যালের কাছে হোটেল নেওয়ার। ম্যালের কাছের হোটেলগুলি একটু কস্টলি, একজনের থাকা খাওয়া নিয়ে অফ টাইমে পড়ে যায় 1200 টাকার মতো, আর পিক টাইমে সেটা চলে যায় 1600 টাকার মতো। হোটেলে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের বিখ্যাত মল রোড ঘুরে নেওয়ার জন্য। মল রোডে যাওয়ার রাস্তার দুই দিকে পড়বে বিভিন্ন রকমের লোভনীয় স্ট্রিট ফুডের দোকান। মোমো, চাউমিন, ড্রাই চিলি চিকেন, ফুচকা সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন খুবই কম দামে। তাছাড়া দার্জিলিংয়ের বিখ্যাত রেস্টুরেন্টগুলির মধ্যে অন্যতম কেভেন্টাস এবং গ্লিনারিস আপনি এই রাস্তার ওপরই দেখতে পাবেন। দার্জিলিং ম্যালের উপরে ম্যাক্সিমাম সময়ই কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে, আপনি দাঁড়িয়ে অনুষ্ঠানও দেখতে পারেন বা নিজের মতো ঘোরাঘুরিও করতে পারেন। তারপর হোটেলে ফেরার সময় গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে একটি ফটোও নিজের তুলে নিতে পারেন। রাত্রিতে হোটেলে ফিরে রাতের ডিনার সেরে ওই দিনের জন্য ঘুমিয়ে পড়ুন। আজ আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা দার্জিলিংয়ের কিছু জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব। সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব পিস পাগোডা এবং জাপানিজ টেম্পল ঘুরে দেখে নেওয়ার জন্য। এই দুটি জায়গা একদম পাশাপাশি। ঝাউবনের ধারে অবস্থিত পিস পাগোডা দেখতে দারুণ সুন্দর লাগে। আপনি সিঁড়ি দিয়ে পিস পাগোডার ওপরে উঠতে পারেন। এটি পুরীর ধবলগিরি মন্দিরের ধাঁচেই বানানো। তারপর গাড়িতে করে চলে আসুন দার্জিলিং জু ঘুরে নেওয়ার জন্য, যার পুরো নাম পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। জুয়ের এন্ট্রি ফি 110 টাকা করে। এর ভেতরে টোটাল 3টে জিনিস দেখার আছে। 1 নম্বর হলো জু, 2 নম্বর মিউজিয়াম এবং 3 নম্বর HMI। এই জুয়ের ভেতরে স্নো লেপার্ড থেকে শুরু করে রেড পান্ডা, রয়্যাল বেঙ্গল টাইগার সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। সাথে বাচ্চা থাকলে পাহাড়ি এই ছোটখাটো চিড়িয়াখানাটা বেশ ভাল লাগবে। এই জুয়ের ভেতরে সামান্য কিছু টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও আপনি করে নিতে পারেন। তারপরে ঘুরে নিন HMI। HMI আপনি নিজে ভর্তি হয়ে পর্বতারোহণ শিখতে পারেন। তারপরে ঘুরে নিন মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। মিউজিয়ামের ভেতরে আগেকার দিনে পর্বত আরোহণের সমস্ত সামগ্রী রাখা আছে, যেমন টেন্ট, বুট, অক্সিজেন সিলিন্ডার, রান্না করার জিনিসপত্র, আরো কত কিছু। এই দার্জিলিং জু সম্পূর্ণ ঘুরে দেখতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। জু দেখার পর বাইরের কোনো একটি রেস্টুরেন্টে আজকের লাঞ্চটি সেরে নিন। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান ঘুরে দেখার জন্য। যাওয়ার পথে রাস্তার বাম দিকে পড়বে ইংরেজদের বানানো জোসেফ স্কুল নর্থ পয়েন্ট, যেখানে ইয়ারিয়ানা মুভির শুটিং হয়েছিল। তারপরে চলে আসুন তেনজিং রকে। আপনি এখানে 100 টাকার বিনিময়ে কিছুটা রক ক্লাইম্বিংও করতে পারেন। তারপরে চলে আসুন পাহাড়ের ঢালে অবস্থিত দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান দেখে নেওয়ার জন্য। দূর দূরান্ত বিস্তৃত সবুজ চা বাগান দেখতে দারুণ সুন্দর লাগবে। এখানে অনেক চায়ের দোকান আছে, আপনি চাইলে চা খেতে পারেন।
দারুণ সুন্দর টেস্ট, কিন্তু বাড়ির জন্য এখানের চা কিনে নিয়ে যাবেন না, অতটা ভালো হবে না। তারপর ওই একই রাস্তা দিয়ে হোটেলে ফেরার সময় ঘুরে নিতে পারেন 2.5 কিলোমিটার দীর্ঘ দার্জিলিং রোপওয়ে। এই রোপওয়ে ঘুরলে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। বিকেল বিকেল হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়ুন দার্জিলিং ম্যালে কিছু কেনাকাটা সেরে নেওয়ার জন্য। দার্জিলিংয়ে সস্তায় মার্কেটিং করা সেরা ঠিকানা ম্যালের নিচে চক বাজারে। কেনাকাটা সেরে রাতের ডিনার করে ওই দিনের জন্য ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের 3য় দিন। আজ আমরা দার্জিলিংয়ের বাকি থেকে যাওয়া সাইট সিনগুলো সেরে নেব। ভোর ভোর ঘুম থেকে উঠে সকাল 4টের মধ্যে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের জনপ্রিয় স্থান টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য। টাইগার হিল যেই দিনে যাবেন তার আগের দিন সকালে ড্রাইভারকে বলে রাখবেন, কারণ টাইগার হিল যাওয়ার জন্য আগের দিন বিকেলের মধ্যে পাস তুলতে হয়, না হলে গাড়ি যেতে দেয় না। আমাকে হোটেল গাড়ি সমস্ত কিছু বুক করে দিয়েছিল ট্যুর কিংডম থেকে। হোটেল দারুণ দিয়েছিল একেবারে ম্যালের সামনে, আর গাড়ির ড্রাইভারও দারুণ সুন্দর ছিল, সমস্ত জায়গা দারুণভাবে ঘুরিয়েছিলেন। আপনারাও চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। 3 রাত্রি 4 দিন দার্জিলিং ঘোরায় আপনার একজনের কত খরচ হতে পারে ভিডিও শেষে সেটি হিসাব করে দেখিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটি সূর্যাস্ত দেখে ফেরার সময় ঘুরে নিন ঘুম মনেস্ট্রি। 1850 সালে স্থাপিত হওয়া ছোট্ট সুন্দর একটি মনেস্ট্রি এটি। ভেতরে 15 ফুট লম্বা বুদ্ধের দারুণ সুন্দর একটি মূর্তি আছে। তারপর চলে আসুন দার্জিলিংয়ের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি 30 টাকা করে। দারুণ সুন্দর দার্জিলিংয়ের এই বাতাসিয়া লুপ। যখন টয় ট্রেনগুলো এর ভেতর দিয়ে যায়, জায়গাটি দারুণ সুন্দর দেখতে লাগে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে সম্পূর্ণ দার্জিলিং শহরটা দেখতে দারুণ সুন্দর লাগে। চারিদিকটা বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো, আর এইখানেই লেখা আছে আই লাভ দার্জিলিং, যার সামনে দাঁড়িয়ে সকলে ছবি তোলে। এখানে আপনি দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিও তুলতে পারেন। বাতাসিয়া লুপ ঘোরার পর ফিরে যান আপনার হোটেলে। স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন রক গার্ডেন ঘুরে নেওয়ার জন্য। রক গার্ডেনে যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর এবং অনেকটাই ঢালু। চারিদিকে শুধু সবুজ চা বাগান। এই চা বাগানের মধ্যেই পড়বে বিখ্যাত অরেঞ্জ ভ্যালি টি স্টেট। রক গার্ডেন যাওয়ার সময় বা আসার সময় এই অরেঞ্জ ভ্যালিতে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিতে পারেন। দার্জিলিংয়ের চা বাগানের থেকে এই চা বাগানটি দেখতে খুবই সুন্দর লাগে। তারপরে চলে আসুন দার্জিলিংয়ের রক গার্ডেনে। এখানের এন্ট্রি ফি 20 টাকা পার হেড। টোটাল দার্জিলিংয়ে এই একটিই মাত্র ওয়াটারফলস আছে, যেটি কিনা এই রক গার্ডেনেই অবস্থিত। ভেতরে অনেকটা ঢালু রাস্তা দিয়ে ওপরের দিকে উঠে গেলে ওয়াটারফলসটি আরও সুন্দর দেখতে পাবেন। ওপরে অনেক বসার জায়গা আছে এবং আপনি চাইলে এখানেও দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিও তুলতে পারেন। রক বা পাথর কেটে কেটে এই গার্ডেনটি তৈরি করা হয়েছে বলে এই জায়গাটির নাম রক গার্ডেন। এই ওয়াটারফলসটি টোটাল 9টা ধাপে নিচে নেমে আসছে। আপনি চাইলে সাইডে রাস্তা আছে, ওই রাস্তা ধরে একদম ওপর অব্দি যেতে পারেন। রক গার্ডেন ঘুরে ফিরে আসুন আপনার দার্জিলিংয়ের হোটেলে। দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন ম্যালের পাশে পাহাড়ের চূড়ায় অবস্থিত মহাকাল টেম্পল ঘুরে নেওয়ার জন্য। মহাকাল টেম্পলটা কিন্তু অনেকটাই হাইটে, বয়স্কদের উঠতে একটু অসুবিধে হতে পারে। হিন্দু এবং বৌদ্ধ সম্মিশ্রণে তৈরি এই মন্দির। এখানে বৌদ্ধ দেবের যেমন মূর্তি আছে, তার পাশাপাশি হিন্দু দেবদেবতারও মূর্তি আছে এখানে। ওই দিন সন্ধ্যাটা আপনি চাইলে গ্লিনারিসে খাওয়া দাওয়া করতে পারেন। আজ আপনার ট্যুরের 4র্থ দিন। আপনি চাইলে আজকের ব্রেকফাস্টটা দার্জিলিংয়ের বিখ্যাত ক্রেভেন্টার্সে করে নিতে পারেন, তবে ক্রেভেন্টার্সে অনেক লাইন পড়ে। সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়ানোই ভালো। এখানকার কফি, বাটার টোস্ট এবং চিকেন সসের স্যালামি দিয়ে ব্রেকফাস্ট করতে দারুণ সুন্দর লাগে।
বরফি থেকে শুরু করে আরও অনেক সিনেমার শুটিং এখানেই হয়েছিল। তারপর আপনি চাইলে দার্জিলিংয়ের টয় ট্রেনে জয় রাইড করে নিতে পারেন। টিকিট আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই নিজে কেটে নিতে পারবেন, যার ডিজেল ইঞ্জিনের ভাড়া 1000 টাকা এবং স্টিম ইঞ্জিনের ভাড়া 1500 টাকা করে। এই ট্রেনটি 1 ঘন্টা 50 মিনিটের ব্যবধানে দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন এবং ঘুম মিউজিয়াম ঘুরিয়ে আবার দার্জিলিং স্টেশনে এসেই জয় রাইডটি শেষ হবে। টয় ট্রেনে জয় রাইড সেরে লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন এনজিপির উদ্দেশ্যে। আপনি যদি প্রথম দিনে শিলিগুড়ি দেরি করে আসেন এবং ভায়া মিরিক রোডে দার্জিলিং না আসতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনেও আপনি ভায়া মিরিক পথে সমস্ত কিছু দেখতে দেখতে শিলিগুড়ি নেমে যেতে পারেন। তারপর রাতের একটি ট্রেন ধরে ফিরে আসুন কলকাতা। সব থেকে ভালো ট্রেন হলো দার্জিলিং মেল। অন্যান্য আরও ট্রেনের নাম এবং নম্বর আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। এই ছিল আমার 3 রাত্রি 4 দিনের দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান। আপনি চাইলে এটিকে 2 রাত্রি 3 দিনেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি একটুকু রেস্ট পাবেন না এবং কিছু জায়গা মিসও হতে পারে। এইবার দেখে নেওয়া যাক দার্জিলিং ভ্রমণের আদর্শ সময় কোনটি। আপনি বর্ষাকাল মানে জুলাই আগস্ট মাস বাদে যে কোনো সময় দার্জিলিং বেড়াতে যেতে পারেন। অক্টোবর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আদর্শ সময় বলে মানা হয়। আকাশ এই সময় পরিষ্কার থাকে। চলুন এইবার দেখা যাক আপনার খরচ কত হতে পারে। দার্জিলিংয়ে হোটেল এবং গাড়ির রেট কিন্তু সবসময় ফিক্সড থাকে না। সিজনে একরকম রেট এবং অফ সিজনে আর এক রকম রেট। দুর্গাপুজো, ডিসেম্বর মাস, হোলির সময় বা স্কুলের গরমের ছুটির সময় হোটেল এবং গাড়ির রেট কিন্তু অনেকটাই বেড়ে যায়, বাদবাকি সময় নর্মাল থাকে। এইবার দার্জিলিংয়ে বিভিন্ন রকম হোটেল আছে। ম্যালের কাছে যেই হোটেলগুলিতে গাড়ি যায় সেই হোটেলের রেট কিন্তু অনেকটাই বেশি হয়। এই ভালো হোটেলগুলি ধরে আপনাদের কত খরচ হতে পারে তার একটি আইডিয়া দিচ্ছি। সবসময় মনে রাখবেন, গ্রুপে বেড়াতে গেলে খরচ অনেকটাই কম হয়, আর 2 জন বা 3 জন বেড়াতে গেলে খরচ কিন্তু অনেকটাই বেশি হয়। আমি ধরে নিলাম আপনাদের গ্রুপে একসাথে 8 জন আপনারা বেড়াতে গেছেন। সেক্ষেত্রে একটি সোমো বা বোলেরো গাড়ি প্রতিদিন নেবে 4200 টাকা করে, মানে 4 দিনের গাড়ি ভাড়া 16800 টাকা। 8 দিয়ে ভাগ করলে একজনের পড়ছে 2100 টাকা করে অফ সিজনে। সেটাই সিজন টাইমে 4500 টাকা করে গাড়ি ভাড়া হয়ে যায়, মানে 4 দিনের পড়ছে 18000 টাকা। একজনের ভাগে পড়ছে 2250 টাকা করে। একজনের থাকা খাওয়া নিয়ে দার্জিলিং এর হোটেলে পড়বে 1200 টাকা করে। 3 দিনের পড়বে 3600 টাকা, আর পিক টাইমে সেটাই হয়ে যায় 1600 টাকার মতো। 3 দিনের পরে 4800 টাকা। স্লিপার ক্লাস ট্রেন ভাড়া এবং এক্সট্রা খাবার দাবার এন্ট্রি ফিস নিয়ে আমি ধরে নিলাম একজনের পড়বে 1500 টাকা করে। সমস্ত কিছু যোগ করলে একজনের অফ সিজনে খরচ হচ্ছে 7200 টাকার মতো। সেটাই পিক টাইমে খরচ হচ্ছে 8550 টাকার মতো। আশা করি দার্জিলিং ভ্রমণের সমস্ত কিছু আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।